দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্ত মঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা, এবং আজকে আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে। কথা বলতে স্টুডিওতে আছেন রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর দিলারা চৌধুরী। অধ্যাপক দিলারা চৌধুরী, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। কেমন আছেন? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আছি, আল্লাহর রহমতে ভালোই আছি। আমরা সম্প্রতি একটি ঘটনা দেখলাম, খালেদা জিয়ার বিদেশ যাত্রা। বহুদিন ধরে তার দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল আওয়ামী লীগ সরকারের আমলে একবারও তাতে কর্ণপাত করা হয়নি। অবশেষে তিনি এমন একটা সময় গেলেন যখন দেশে শেখ পরিবার বা মুজিব পরিবারেরও কেউ নেই। তার সন্তান, যিনি দীর্ঘদিন ধরে দলের হাল ধরে রেখেছেন দেশের বাইরের থেকে, তিনিও দেশে নেই। অর্থাৎ মানুষজন বলছে যে বাংলাদেশে পলিটিক্যালি যে দুইটা দল প্রচণ্ড রকম শক্তিশালী এবং যেই দুইটা দলে আসলে পরিবারতন্ত্রটাই রয়েছে, সেই দুইটা দলের কেউই বর্তমানে রাজনীতিতে নেই। কেউ কেউ একে বলছেন যে -2 শেষ পর্যন্ত বাস্তবায়ন হলো নাকি, যেটা 1/11-এর সময় চেষ্টা ছিল। যদিও বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন যে -2 আশা জীবনেও পূরণ হবে না। আপনি একে কিভাবে দেখেন? আপনি যেটা কথাটা বলেছেন সেটা আমিও শুনেছি, অনেকেই বলছে যেটা -2, কিন্তু আমি এটাকে সেভাবে দেখি না। এটাকে দেখি না এই কারণে যে আপনার শেখ হাসিনা যেভাবে বিদায় নিয়েছেন অথবা খালেদা জিয়া যেভাবে বিদেশে গেলেন, এটা 1/11-এর সময় যে ফর্মুলাতে তারা ইমপ্লিমেন্ট করতে চেয়েছিল, মানে জিনিসটাকে প্রস্তাবিত করতে চেয়েছিল, সেই রূপরেখার মধ্যে তো এটা পড়ে না। কারণ প্রথম কথা হলো যে শেখ হাসিনা গেছে একটা গণ অভ্যুত্থানের মাঝে। তাকে তো পলিটিক্যালি আপনার একটা ইলেকশনের থ্রুতে অথবা আপনার পরাজয় মানলো, পরাজয় মেলে আপনার রাজনীতি থেকে বেরিয়ে গেলেন, অথবা 1/11 সরকার যেটা চেষ্টা করেছিল যে তাদেরকে কোনো মতো ইলেকশনের বাইরে রাখতে পারবে কি না, এইভাবে যদি তাদের দুজনকে আপনার রাজনৈতিক দৃশ্য থেকে বের করা যায়, সেই জাতীয় ঘটনা তো এখন ঘটেনি। প্রথম কথা হলো শেখ হাসিনা গেছে গণ অভ্যুত্থানের দ্বারা। দ্বিতীয়ত খালেদা জিয়া যেভাবে গেছে সেটা হলো, দেখেন উনি কিন্তু দীর্ঘ 15 বছর কারো কাছে মাপও চান নাই। অনেকবার প্রস্তাব এসেছিল না যে উনি মাপ চাইলে পরে ওনাকে তখন বিদেশে যেতে দেওয়া হবে। উনি যে ওনার আপোষকামী নন, আপোষহীন, সেটা তো উনি ধরে রেখেছেন। এবং আপনার গণতন্ত্রের জন্য তার যে অবদান বাংলাদেশে, সেটাও তো আপনার আমাদের ইতিহাসেও লেখা হয়ে গেছে। এবং উনি বাইরে গেছেন, দেশবাসী আশা করছে যে উনি আবার ফিরে আসবেন এবং অত্যন্ত সম্মানের সঙ্গে দেশ ত্যাগ করেছে। তো এটাকে ঠিক -2-র মধ্যে আমি মনে করি না, আমি ফেলতে চাই না। তারা দুজনেই, খালেদা জিয়া ফিরে আসবেন কিনা রাজনীতিতে সেটা আমি জানি না, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না। উনি সুস্থ হলে নিশ্চয়ই ফিরে আসবেন, তবে উনি দীর্ঘদিনের অসুস্থ, বয়স, তাছাড়া ওনার আসলে পরে উনি রাজনীতিতে আসতে পারেন, আসলে পরে নিশ্চয়ই তার মতো পপুলার লিডার তো বাংলাদেশ এখন আর কেউ নাই। আমি এটাকে ঠিক -2, ওই 1/11-এর -2 ফর্মুলার মধ্যে ফেলতে চাচ্ছি না। আমরা সেদিনের যে ঘটনা দেখলাম যে রাস্তার পাশে বিএনপির অসংখ্য নেতাকর্মীর ঢল নেমেছিল, হাজারে হাজারে। কেউ কেউ ওই ঘটনাকে, ওই দিনের ঘটনাকে বলছেন যে অনেকটা পোয়েটিক জাস্টিস ছিল। তবে এটাও সত্যি, সেদিন যানজটে অসংখ্য মানুষের ভোগান্তিও হয়েছিল, যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যেন তারা সুশৃঙ্খলভাবে তাদের অবস্থানটা জানান দেয়। তো আপনার কাছে কি মনে হয় যে সেদিন যে বিএনপির এত নেতাকর্মীর ঢল নেমেছিল, সেটা শুধুই খালেদা জিয়ার প্রতি ভালোবাসার টানে, নাকি বিএনপিও রাজনীতিতে কোনো না কোনো মেসেজ দিতে চেয়েছিল এত বড় শোডাউনের মাধ্যমে? আমার এই বিষয়ে অবশ্য আমার আপনার সঙ্গে, আপনি যেটা বলেছেন সেটাও আমি পুরোপুরি মেনে নিতে পারছি না। কিসের জন্য? পার্টির কোনো ইনস্ট্রাকশন মেনে বা নির্দেশ মেনে লোকজন খালেদা জিয়াকে বিদায় দিতে গেছে, আমার সেটা মনে হয় না। আমার মনে হয় জনগণ গেছে খালেদা জিয়াকে বিদায় দিতে, কারণ খালেদা জিয়া সত্যি সত্যি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একজন রাজনীতিবিদ। এবং তার প্রতি লোকের, ওনার হাজব্যান্ড যখন, মানে জিয়াউর রহমান সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন মারা গেলেন, ওনার জানা যায় যেরকম একটা ঢল নেমেছিল, ওনার ব্যাপারেও কিন্তু সে একই রকম ঢল। এখন কেন, কিসের জন্য মানুষের এই ভালোবাসা, এই প্রশ্নটা মানুষের মনে আসতে পারে।
ডিপ ডাউনে আপনি যদি চিন্তা করে দেখেন যে বাংলাদেশের লোক আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, নিশ্চয়ই চাই, কিন্তু ভারতের যে এই যে আমাদের প্রতি যে আধিপত্যবাদ, যে আপনারকে একটা এই যে ভারতীয় বর্তমান নেতারা বিজেপির অমিত শাহ বিশেষ করে এবং আপনার রাজনাথ সিং যে জাতীয় মন্তব্য করেন আমাদের দেশের সম্বন্ধে, আমাদের দেশের লোকজনের সম্বন্ধে, এটা আমাদের জন্য তো খুব অপমানজনক। মানে আধিপত্যবাদের চরম শিখায় ইন্ডিয়া আমাদেরকে ট্রিট করতে চায় এবং তারা যে আপনার এবং ইন্ডিয়া এই জিনিসটা দেখতে চায় না যে বাংলাদেশের জনগণ কেন তাদের উপর এত ক্ষুব্ধ হলো, যে তারা একটা সরকারকে টিকিয়ে রেখেছিল, সবাই বলে টিকিয়ে রেখেছিল, যেটা অসম্ভব জনপ্রিয়, অসম্ভব ছিল, মানে ডিপ্রেসিভ ছিল, অসম্ভব আপনার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, অনেক রকম অত্যাচার করে, কিন্তু তাকে মানুষের জনমনে ধারণা যে ভারতের ইন্ধনেই মানে ক্ষমতায় ছিল। তো এখন আপনি ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে হলে ভারতের এখন মাইন্ডসেটটাও সেরকম চেঞ্জ করতে হবে। এই যে আপনি ভারতের আধিপত্যবাদটাকে আমরা মেনে নিতে পারবো না, এটাই কিন্তু জিয়াউর রহমানের পলিটিক্সও কিন্তু তাই ছিল। জিয়াউর রহমানও কিন্তু এইটাই পলিটিক্স করেছিলেন যে আমি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাঁচতে চাই, যে কারণে তিনি অনেকগুলি স্টেপ নিয়েছিলেন না। উনি আপনার ফরেন পলিসি ডাইভার্সিফাই করেছিলেন, চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন, মুসলিম ওয়ার্ল্ডের সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন করেছিলেন, যেটা আপনার ৭৫ আগে ছিল না। এমনকি সংবিধান পরিবর্তন করে লিখে নিয়েছিলেন তো যে মুসলিম কান্ট্রির সঙ্গে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, হ্যাঁ সার্ক করেছিলেন, সেটা রিজিওনাল। সেটাও কিন্তু ওইটাই মাথায় রেখে যে ইন্ডিয়াকে যদি একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনা যায়, যেহেতু ইন্ডিয়া একটা বড় দেশ, তাকে যদি একটা সমস্ত এখানকার রিজিওনাল দেশগুলির মধ্যে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনা যায়, তাহলে ইন্ডিয়া তার আধিপত্যবাদটা থেকে সরে আসবে। কারণ তার প্রত্যেকটা দেশের সঙ্গে কথাবার্তা বলতে হবে মিউচুয়ালি। এই যে আপনার জিয়াউর রহমানের পলিটিক্সটাই খালেদা জিয়া ধারণ করেছেন তার পার্টির ভিতরে, তার পার্টির অন্যান্য লোকদের সম্বন্ধে যে কোনো কথাই হোক না কেন, অনেকের সম্বন্ধে অনেক কথা আমরা শুনি যে বিএনপির মধ্যেও কিছু কিছু ভারতপন্থী লোক আছে, মাম আছে, আছে, সেই আছে, কিন্তু খালেদা জিয়ার সম্বন্ধে কিন্তু এ কথা কোনো সময় শোনা যায় না যে উনি সার্বভৌমত্ব অথবা ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে পক্ষে উনি কোনো সময় কোনো স্ট্যান্ড নিয়েছেন কিংবা কথা বলেছেন। এটাই তার পপুলারিটির আমি মনে করি একটা বিরাট একটা জায়গা, যেটা ভোটে, যেটা এবং এটা মনে হয় না আমার কোনো পার্টির ইনস্ট্রাকশনের লোকে বেরিয়েছে। এটা বেরিয়েছে ওনার রাজনীতির জন্য, ওনার হাজব্যান্ডের যে রাজনীতিটা, হাজব্যান্ড বলছি আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে থাকতে চায় মিলেমিশে, কিন্তু আধিপত্যবাদ মানতে চায় না। যে পলিটিক্যাল পার্টি বা যে লোককে, আমি এটা মনে করি রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে মানে ছাত্র হিসাবে, অথবা আপনার দেশের জনগণের যে মনোভাব, যে ভারতের আধিপত্যবাদের কাছে যারা মাথা নোয়াবে, তাদেরকে আমাদের দেশের লোক আপনার অ্যাকসেপ্ট করবে না। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠায় যে আপোষকামী মনোভাব, আমরা ৯৪ সালে মাগুরার একটি উপনির্বাচন দেখেছিলাম। ৯৬ ফেব্রুয়ারি নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকার তখন আসতে বাধ্য হলো এবং ৬ যখন ক্ষমতা হস্তান্তরের সময় আসলো, তখন বিচারপতিদের বয়স বাড়ি, আজিজ কমিশন মতন মানে অনেক ঘটনা দেখেছে। কেউ কেউ এটাও বলছেন যে ওই যে তত্ত্বাবধায়ক সরকার আসা, রাজনৈতিক বন্দোবস্ত মানে গণতান্ত্রিকভাবে যে পথ ছেড়ে দেবার উপায়, সেটা খালেদা জিয়াও কিছু না কিছু ক্ষেত্রে রুদ্ধ করেছেন। এর সাথে কি আপনি একমত কিনা? এর সঙ্গে আমি একমত। মানুষ এগুলি বিএনপি, উনি লিডার, কাজে ওনার তো দায়িত্ব নিতে হবে সেটার। এগুলি আমি মনে করি ভুল স্টেপ ছিল বিএনপির। বিশেষ করে ২০০১ থেকে ৬ সাল এই সেকেন্ড টার্মে যখন ওনারা খুব 2/3 মেজরিটি নিয়ে আসলেন, তখন বিএনপি অনেকগুলি ভুল করে ফেলেছিল। আর সেই ভুলগুলির মধ্যে একটা হলো আপনার এই যে আপনার ওই তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে আপনার একটা যে বয়স বাড়িয়ে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসলেন না সংবিধানে, যে জজদের নিজেদের মতো লোকের মতো একজনকে, এটা আমি মনে করি বিএনপির জন্য একটা ভুল আপনার পদক্ষেপ হয়েছিল। আচ্ছা, তারেক জিয়ার প্রসঙ্গে একটু চলে আসতে চাচ্ছিলাম। ওনার দেশে আসতে আইনগতভাবে কোনো বাধা নেই, কোনো ধরনের কোনো সমস্যা নেই।
বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বারবার যে দেশে এখনো পর্যন্ত সেই পরিবেশটা তৈরি হয়নি যে পরিবেশটায় তারেক জিয়া আসতে পারেন। আপনার কি মনে হয় যে শুধুমাত্র সে কারণেই তিনি আসছেন না, নাকি অন্য কোনো ঘটনা আছে, বা এই সরকার তাকে কোনো না কোনোভাবে হয়তো মেসেজ দিচ্ছে যে আপনি এখনই এসেন না? মানে অনেকের মধ্যে এই প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছে। আমি যেটা যতদূর জানি যে ওনার কতগুলি কেস এখন পর্যন্ত যে পেন্ডিং আছে, বারবার বিএনপি সেই ব্যাখ্যাটাই দিচ্ছে। হ্যাঁ, না ব্যাখ্যা কেন, এটা তো কারেক্ট। আপনার বিরুদ্ধে যদি কেস থাকে, যেরকম ডক্টর মাহমুদুর রহমান ফিরে আসার সঙ্গে সঙ্গে ওনাকে জেলে যেতে হচ্ছিল তারেক না? জিয়া তো দেশে এসেও কেসগুলি ফেস করতে পারেন। দেশে এসে ফেস করতে পারে, কিন্তু বাংলাদেশের সিচুয়েশনটার দিকে আপনি তাকিয়ে দেখবেন। আমাদের দেশে কি আপনার গণ অভ্যুত্থানের আগে বা পরে আমরা কি একটা সেই স্টেবল ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমে ফেরত এসেছি? ফেরত তো আসেনি। সুতরাং আপনার মনের ভিতরে অনিশ্চয়তা অথবা দ্বিধাদ্বন্দ্ব থাকাটা তো স্বাভাবিক। কারণ এখানে তো আপনিও জানেন, আমিও জানি, আপনিও একজন সচেতন ব্যক্তিত্ব। আমাদের দেশের রাজনীতি তো আপনার ঠিক সেই গণতান্ত্রিক বা শাসনতান্ত্রিকভাবে চলছে না। এখানে নানা ধরনের আপনার শক্তি, অপশক্তি, বিদেশি শক্তি বহু কিছু কাজ করছে। তো সেই অবস্থায় তারেক জিয়ার মতো লোকের দ্বিধাদ্বন্দ্ব বা অনিশ্চয়তা থাকাটা তো আমি মনে করি স্বাভাবিক। আমি ওনার জায়গায় হলে আমিও চিন্তা করতাম যে দেশের অবস্থা তো এখন পর্যন্ত ঠিক। যেরকম আমাকে অনেকেই এখন বলে, ধরেন আমি তো দেশেই থাকি, আমি থাকবো দেশে, আমি দেশ ছেড়ে যাওয়ার কোনো আমার ইচ্ছা নাই, অভিলাষ নাই। তো অনেকে আমার বন্ধু বান্ধবরা বলে যে আমাদের ছেলেমেয়েরা এখন বিদেশে আছে, এখন আমরা পাত্তারি গুটিয়ে চলে যাব। কেন? আমি বলি কেন এই বুড়া বয়সে? না, দেশের অবস্থা কীরকম, কেউ কিছু বলতে পারছে না, এখানে কেউ কেউ বলছে গৃহযুদ্ধ লাগবে, কেউ কেউ বলছে অরাজকতা হবে এখানে। তো তারা যদি আনসার্টেন, একটা সাধারণ নাগরিক যদি আনসার্টেন ফিল করে, তো তারেক জিয়ার মতো একজন পলিটিক্যাল মানে ব্যক্তিত্ব, তার তো এটা ফিল করাটা স্বাভাবিক বলে আমি মনে করি। আমি জানি না এটা তো উনি আমার সঙ্গে এগ্রি করবেন কি না, কিন্তু আপনি যেটা বলে আপনার তার ক্রিটিসিজম যেটা আছে যে উনি নিজে এসে কেন কেস ফাইট করছেন না। তো আপনি কোনখানে, আপনি আমাকে যদি বলেন যে ইউকেতে গিয়ে তুমি কেস ফাইট করো, তা আমি তো রাজি আছি। কারণ ওখানে আমি জানি ওখানে জাস্টিস সিস্টেম স্ট্রং, পলিটিক্যাল কালচার স্ট্রং, গণতন্ত্র, আপনার রাইট স্ট্রং। তো বাংলাদেশে তো এভরিথিং ইজ ফ্লুইড, খুবই ঘোলাটে, খুব অস্পষ্ট। আমার মনে হয় সেই কারণেই হয়তো, এটা আমার মতামত আর কি। একটু বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলতে যাচ্ছি। আপনি বলছিলেন যে 94, 96, 2006 ওই সময়গুলিতে বিএনপি কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিল এবং 1 থেকে 6-এর কথা বলছেন। বিএনপি এখন যেভাবে রাজনীতি পরিচালনা করছে তা সম্পর্কে আপনার মূল্যায়ন কি? কারণ 5 আগস্টের পরে বিএনপির অসংখ্য নেতাকর্মীর নামে চাঁদাবাজি, দখলদারিত্বের অভিযোগ এসেছে। অনেকেই তাদেরই এক সময়কার জোট সঙ্গী, তাদের আমির বলছিলেন যে কারো কারো অবস্থা দেখলে মনে হয় যে তারা তো ক্ষমতায় চলে এসেছে। আমি গতকালের একটি ঘটনা দেখছিলাম যে যুবদলের একজন নেতাকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তাকে ছাড়াতে 200 নেতাকর্মী যা ছাড়িয়েও নিয়ে চলে এসেছে আবার। তো এই সব কিছু নিয়ে বিএনপির ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে, নাকি আপনার কাছে মনে হয় যে আওয়ামী লীগ 15-16 বছরে যে ভুলগুলো করেছে সেখান থেকে বিএনপি শিক্ষা নেবে বা নিচ্ছে বলে মনে হচ্ছে নাকি এখন? চাঁদাবাজির ঘটনাগুলি অবশ্য আমিও শুনেছি, কারণ আমাদের দেশে তো আপনার গণমাধ্যম কিংবা টিভির চাইতে মানুষের যে মুখের কথা বেশি আমরা শুনি আর কি, মানে অনেক গুজব থাকে। এখন টেকনোলজি অনেক এগিয়ে গেছে, তো মানে ঘটনা জেনে যাওয়া যায়, গুজবও আছে, আবার সত্যি ঘটনাও আছে। আমিও শুনেছি যে হচ্ছে চাঁদাবাজি। এটা আমার যেটা মনে হয় এখানে, সেটা বিএনপির আপনার সেন্ট্রাল যেটা কমান্ড, পার্টির উপরে কমান্ড সেরকমভাবে নাই স্ট্রং। তৃণমূল পর্যায়ে আমার যদি তাদের অ্যাডভাইস আমার যদি দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে আমি বলতাম যে আপনারা কমিটিগুলিকে স্ট্রং করে ফেলেন ইমিডিয়েটলি। স্থানীয় কমিটিগুলিকে তৃণমূল পর্যায় পর্যন্ত স্ট্রংলি ডেমোক্রেটিক ওয়েতে কমিটিগুলি করে ফেলেন, মানে ইম্পোজ করে না, ওখান থেকে যারা কমিটি ফর্ম করবে, নাম দেবে, এইভাবে আমি
আমি আমাকে অ্যাডভাইস দিতে বললে আমি এটা বলতাম যে আপনারা তৃণমূল করছো না কি আমি শুনেছি, কিন্তু সেরকমভাবে আপনার প্রত্যেকটা জায়গায় সেভাবে আপনার কমিটিগুলি গঠন করেনি। কমিটি গঠন করলে পরে কিন্তু এই জাতীয় জিনিস অনেক আপনার কন্ট্রোলে চলে আসবে। দুটা কারণে চাঁদাবাজি হচ্ছে। একটা হলো যে যারা বিএনপির কর্মী তারা মনে করতেছে আমরা বোধহয় ক্ষমতায় এসেই গেছি, এই একটা ব্যাপার। এটা আপনার সেন্ট্রালি যারা নেতৃত্বের পর্যায়ে আছেন তাদের এটাকে কন্ট্রোল করতে হবে। তারা বলছে আর বলছে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছে না তো। দ্বিতীয়ত হ্যাঁ বলছে তো, তারা যেহেতু বলছে ধরে তাদেরকে পুলিশে দিয়ে দেন, কারণ পুলিশই তো নাই, আপনি কার কাছে দেবেন? পুলিশ তো নেবে না কেস, পুলিশ তো ভয় পায়। পুলিশ মনে করো ও মা, এই যে আনসার্টেনিটির কথাটা আমি বলছি, দুই দিন পরে তারাই তো ক্ষমতা আসবে, পরে বিপদে পড়বো, তখন আমার চাকরি যাবে অথবা আমাকে জেলে দিবে। কালচারটা ডেভেলপ করে গেছে না আপনার। এইখানে যে জিনিসটা আমি মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছেন ওনারা যদি একটা রোড ম্যাপ দিয়ে দেন তাহলে এই অনিশ্চয়তাটা অনেক কমবে। মানে নির্বাচনের রোড ম্যাপ, নির্বাচনের রোড ম্যাপ, যে এই সংস্কারগুলো হওয়ার পরে আমরা মিনিমাম যে সংস্কারটা, আমি কিন্তু সংস্কারের বিরুদ্ধে না, আমি মনে করি যে সংস্কার হওয়া প্রয়োজন। কারণ আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, লণ্ডভণ্ড হয়ে গেছে। এখন সেই সব প্রতিষ্ঠান তো ঠিক করতে পারবে না, কারণ আর সংস্কার সবসময় একটা চলমান। আপনার ইউকের মতো জায়গাতেও এখনও তাদের আপনার সংস্কার হয়, তাদের আপনার সংবিধানেই সংস্কার হয়, সেজন্য পার্লামেন্টই ফিক্সড পার্লামেন্ট বিল পাস করে সংস্কার এনেছে। তো সংস্কার তো একটা চলমান প্রসেস, কিন্তু বেসিক কতগুলি সংস্কার, যেরকম ইলেকশন কমিশনকে ঠিক করা, তারপরে আপনার নির্বাচনী প্রক্রিয়া, আর সবচেয়ে বড় জিনিস আপনার সরকারের সংস্কার আনতে হবে সংবিধান, পুলিশ এবং সিভিল সার্ভিস। মানে এগুলো নির্বাচনের আগেই, নির্বাচনের আগে এগুলি সামনে রেখে নির্বাচনের ডেট দেওয়া, এগুলি করতে কতদিন লাগবে সেটা একটা দ্রুত গতিতে। আমি মনে করি, আমার এটা ব্যক্তিগত মত, যে যত দেরি হবে তত দেশে আপনার অরাজকতা দেখা দেবে এবং একজন আর একজনের নামে অনেক কিছুই করবে। যেহেতু আমি ক্ষমতায় আসতে পারি সেজন্য আমি ওই নামটা ব্যবহার করব, কারণ তাহলে পুলিশও মনে করবে যে ও বিএনপি তো ক্ষমতায় আসবে, কাজে বিএনপির লোককে আমি ঘাটাতে সাহস পাবো না। এই আনসার্টিনিটিটা দূর না হলে পরে আপনার যত আপনার প্রলং করবেন তত আপনার দেশে অরাজকতা দেখা দেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা শিক্ষার্থীরা যখন এই মানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, তো সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা দেখলাম যে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে, তারা আমি দেখছিলাম 100টা থানা উপজেলার প্রতিনিধি কমিটি করছে, মানে বেশ এখন তো তারা জনসংযোগও চালাচ্ছে, আজকে সম্ভবত শেষ হবে। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের এখনো সেই রাজনৈতিক প্রাসঙ্গিকতা তৈরি হয়েছে নাকি, যেখানে বিএনপি আওয়ামী লীগের বাদে মানে বাইরে যে মানুষ নতুন কিছু চিন্তা করতে পারে, এক, এবং দ্বিতীয়ত হচ্ছে কেউ কেউ বলছেন যে নতুন কাউকে কিছুটা দল গোছানোর সময় দিতে অন্তর্বর্তী সরকার নির্বাচনকে প্রলম্বিত করছে, যেটাকে আমরা আগে বলতাম যে কিংস পার্টি তৈরির চেষ্টা। এমন কোনো সম্ভাবনা বা প্রচেষ্টা আপনার চোখে পড়ছে নাকি বর্তমানে? কিংস পার্টি করাটা এগেইন ওটা বাতাসে আছে, ওটাও কানে এসেছে আমাদের, যে কিংস পার্টি করার চেষ্টা করা হচ্ছে, সেটা আপনার 111-এও চেষ্টা করেছিল। তো কিংস পার্টি যে আপনার করলে পরে সবসময় সেই পার্টিটা আপনাকে আমি নিন্দা জানাবো তা নয়, কিন্তু আমার কথা হলো কি জানেন, কিংস পার্টি কখন হয়? একটা ইতিহাসের একটা মহেন্দ্রক্ষণে। সাধারণত পলিটিক্যাল পার্টিগুলি তো আপনার গড়ে ওঠে একটা ব্যক্তিত্বকে কেন্দ্র করে, একটা প্রোগ্রামকে কেন্দ্র করে। উপমহাদেশে, আমাদের উপমহাদেশে না, যে কোনো ইন্ডিয়া তো মানে বিভিন্ন জায়গায় পলিটিক্যাল পার্টি ডেভেলপমেন্ট বিভিন্নভাবে হয়েছে, কিন্তু বেসিক্যালি আপনার একটা প্রোগ্রাম এবং একটা ব্যক্তিত্ব ঘিরে আপনার রাজনৈতিক দল গড়ে ওঠে তৃণমূল থেকে, যেগুলিকে আমরা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি বলি। কিংস পার্টিগুলি হয় একটা মহেন্দ্রক্ষণে, যেরকম ধরেন ইতিহাসে একটা ভীষণভাবে ব্রেক হয়ে গেল, মানে সংবিধান অকার্যকর হয়ে গেল, গণ অভ্যুত্থান, আমরা যেরকম একটা গণ অভ্যুত্থান দেখছি, সেই সময়ে আপনার অনেক সময় পলিটিক্যাল পার্টিগুলি ডিজারেট হয়ে যায়। আমাদের দেশে অবশ্য সেটা হয়নি, আমাদের দেশে কিন্তু পলিটিক্যাল পার্টি সিস্টেমটা দুর্বল হয়ে গেছে, কিন্তু আমাদের এখনও পলিটিক্যাল সিস্টেমটা ইনট্যাক্ট আছে। বিএনপি আছে, জামাত আছে, ইসলামিক দলগুলি আছে, তারপর ছোটো ছোটো কতগুলি পার্টি হচ্ছে, বাম দলগুলি আছে, বাম দলগুলি আছে।
সুতরাং আমাদের পলিটিক্যাল সিস্টেম কমপ্লিটলি ডিজারেড হয়ে যায়নি, কমপ্লিটলি ব্রোকেন। আমাদের সিস্টেমে অনেক কিছুই ব্রোকেন, ভেঙে গেছে, প্রতিষ্ঠান ভেঙে গেছে। পলিটিক্যাল পার্টিগুলি আপনার অত্যন্ত সব, আমাদের পলিটিক্যাল ডেমোক্রেটিক পলিটিক্যাল ফার্স্ট অফ অল তারা কোনো সময় সেরকম স্ট্রং না। তারাও সবসময় একটা ব্যক্তিকে ঘিরে, তাদের মধ্যে গণতন্ত্র নাই, মানে তারপরে আপনার নির্বাচন হয় না, নানা রকম দুর্বলতা। কিন্তু তবু প্রতিষ্ঠান যত দুর্বলই হোক না কেন, প্রতিষ্ঠানকে কিন্তু রেকটিফাই করা যায়। কিন্তু প্রতিষ্ঠানের বাইরে যখন আপনি রাজনীতিটা নিয়ে যান, তখন আপনার জন্ম নেয় অরাজকতা। এখন এই কিংস পার্টিটা হতে পারতো কখন? এটা কিংস পার্টি হওয়ার তো দরকার ছিল না। গণ অভ্যুত্থানের পরেই যদি আপনার তারা ডিক্লারেশনটা দিত যে আমরা একটা পলিটিক্যাল পার্টি করব, ছাত্রদের কথা বলছি আমরা, এই আমাদের প্রোগ্রাম, এই প্রোগ্রামটা করতে হলে যা যা করার দরকার আমরা করব, তাহলে কিন্তু এই কথাটা ওই মহেন্দ্র খনটা চলে গেছে। আমি বুঝাতে পারছি কিনা বুঝতে পারছি না, ওই মহেন্দ্র খনটা চলে গেছে। আমাদের তারা হয়তো একটু সময় নিতে চাচ্ছিল, তখনও ম্যাচিউর বুঝতে পারে নাই, যে কোনো কারণেই হোক মহেন্দ্র খনটা চলে গেছে। এখন পলিটিক্যাল পার্টি তারা করলে যদি আপনার সরাসরি আপনার ভাবে সরকারের সাহায্য নিয়ে কিংস পার্টি হয়, সেই পার্টিকে পপুলার করা খুব ডিফিকাল্ট হবে। সেই পার্টিকে পপুলার করতে হলে তাদের মধ্যে সেই জাতীয় নেতার দরকার হবে যার ক্যারিশমা আছে, যে একটা প্রোগ্রাম নিয়ে জনগণকে জাগ্রত করতে পারে, নতুন স্বপ্ন দেখাতে পারে, তাহলে পারবে। তা নাহলে কিন্তু আমার অ্যানালিসিস, তা নাহলে কিন্তু তারা জনগণকে জাগ্রত করার যে আপনার ইয়েটা, সেটা তাদের ওই স্টিগমাটা যদি এসে যায় যে মানে সরকার সাহায্য নিয়ে দল গঠন করেছে, এবং সেই দল গঠনের ভিতরে এমন করার সময় সেই দলটার ভিতরে এমন কোনো ক্যারিজমেটিক লিডার নাই এখন পর্যন্ত যে জনতার ইমাজিনেশনটাকে ক্যাপচার করতে পারবে, তাহলে সেই পার্টিটা আপনার অনেক বেশি এফেক্টিভ হতো। এখন আমি জানি না, রাজনৈতিক ছাত্ররা দল গঠন করছে, আমি এনকারেজ করি, কারণ দল গঠন করা তো প্রত্যেকেরই অধিকার। আর তাছাড়া ছাত্ররা যদি মনে করে থাকে যে আমরা যে স্বপ্ন নিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়েছি সেটা আমরা মনে করছি যে এক্সিস্টিং যে সেটআপ আছে, হ্যাঁ এক্সিস্টিং সেটআপের মধ্যে সেগুলি সম্ভব নয়, আমরা দল গঠন করব, মোস্ট ওয়েলকাম। এবং ওয়েলকাম হলে পরে তারা সেইভাবে জনগণকে উদ্বুদ্ধ করতে পারবে কিনা সেটা আমাদের টাইম, কিন্তু এগেন আমি ওই জায়গাটায় ফেরত যাব আবার, যে বর্তমানে বাংলাদেশ যে অবস্থায় আছে ইন্টারনালি, অভ্যন্তরিকভাবে এবং আন্তর্জাতিক আপনি তাকিয়ে দেখেন চারিদিকে, একদিকে আমাদের প্রতিবেশী আমাদের প্রতি নাখোশ বললেও বলে না, মানে অ্যাংরি, রীতিমতো রাগান্বিত। আপনার ওদিকে আপনার মিয়ানমার আরাকানারই দখল করে নিয়েছে, আরাকান, ওখানে রোহিঙ্গাদেরকে নিয়ে আমাদের সমস্যা হচ্ছে, ওখানে রোহিঙ্গা ইনক্লুশন হচ্ছে। তারপরে আপনার পার্বত্য চট্টগ্রামে, কিন্তু যদিও আপনার মিডিয়াতে অতটা আসে না, কিন্তু পার্বত্য চট্টগ্রামে তো নিশ্চয়ই যথেষ্ট ওখানে আপনার সমস্যা হচ্ছে। আপনার সশস্ত্র বাহিনী ওখানে আপনার ওয়েপন ব্যবহার করছে এগেনস্ট আমাদের আর্মি। এর ব্যাপারে আন্তর্জাতিক এবং আপনার ডোমেস্টিক্যালি বাংলাদেশ অত্যন্ত নাজুক অবস্থায় আছে। এখন যত আপনি দেরি করবেন রাজনৈতিক সরকারকে দেশে আনতে, তত বাংলাদেশ বিপদে পড়বে বলে আমি বিশ্বাস করি। সংস্কার যত তাড়াতাড়ি সম্ভব করে আপনি জনগণের, ছাত্ররা করুক, মানে কন্টেস্ট করুক ইলেকশন, অসুবিধা নেই তো, সবাই করুক। একমাত্র আমি আওয়ামী লীগকে, আমি আমার ব্যক্তিগত মত হল যে আওয়ামী লীগ 3টা টার্মের জন্য তাদেরকে ইলেকশনে আসতে দেওয়া উচিত না। অনেকে বলে যে আরে বাপরে পলিটিক্যাল পার্টিকে, কেন আপনার হিটলার যখন পাওয়ার থেকে চলে গেছে তার পার্টিকে ব্যান করেছিল না লোকে? আপনি যারা এতগুলি লোককে খুন করে গেছে তাদেরকে আপনি পলিটিক্যাল, এটা অন্য আলোচনাটা হলো এই যে, আমার কথা হলো যে আপনি ছাত্রদের রাজনৈতিক দল করার জন্য, এটা লোকে বলছে, আপনি যদি টাইম দিতে চান তাদেরকে, তাহলে আপনার দেশে আপনার অবস্থা আরও ভঙ্গুর হবে। বেসিক যতগুলি সংস্কার ওগুলিকে দ্রুত করে একটা রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের কাছে ক্ষমতা দিতে হবে, তা নাহলে বাংলাদেশ একটা অরাজকতার পথে চলে যাবে।
আপনি আবার মাত্রই বলছিলেন যে আওয়ামী লীগকে অন্তত 3 টার্ম ইলেকশন করতে দেওয়া উচিত, মানে আওয়ামী লীগের যখন নিষিদ্ধের দাবি উঠলো সেই সময় বিএনপি এর বিরুদ্ধে ছিল আমার যতদূর মনে পড়ছে, এবং বলছিল যে দরকার নেই, মানে যদি নিষিদ্ধ করতে হয় কোন প্রক্রিয়ায় করা যেতে পারে, মানে নির্বাহী আদেশে করলে তো এটা পরবর্তীতে জামাত নিষিদ্ধের পার্টিকে মতো। নিষিদ্ধ করার কথা বলছি না আমি। আওয়ামী লীগের তো অনেকে বলছে যে একটা ভোট ব্যাংকও আছে নিশ্চয়ই, না, মানে ওয়ান অফ দ্য বিগেস্ট একটা পার্টি। করতে দুইটা টার্ম, 3টা টার্ম তোমাদেরকে ইলেকশন তুমি ইয়ে করতে পারবে না, কন্টেস্ট করতে পারবে না। আজকে সিইসি আওয়ামী লীগের ইস্যুতে নির্বাহী আদেশ ব্যান করার কথা আমি বলছি না। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এটা তো জনগণেরও রায় দেওয়ার প্রয়োজন আছে না, যে তাদেরকে আমি এখন গ্রহণ করছি কি করছি না, মানে নির্বাচনে না আসলে তো জনগণের রায়টাও প্রতিফলিত হলো না। এখন দেখেন জনগণের রায়ের উপর তো অবশ্যই আমার নির্ভর করতে হবে, আমি গণতন্ত্রের বিশ্বাস করি। কিন্তু গত 53 বছরের কথা বাদই দিলাম, জনগণই তাদেরকে ছুড়ে ফেলে দিবে নির্বাচন হলে। আমি বলছি আপনি গত 15 বছরে আমাদের সমাজকে যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, সমাজের ফ্যাব্রিক যেভাবে খুলে গেছে, আপনি নির্বাচনে টাকার খেলাটা কি বন্ধ করতে পারবেন? পারবেন না। আওয়ামী লীগদের হাতে কত টাকা আছে আপনিও জানেন, আমিও জানি। আপনি কি পুরোপুরিভাবে এই যে আপনার মারামারি সন্ত্রাসী বন্ধ করতে পারবেন? পারবেন না তো। ইলেকশনটা আমরা যতদূর সম্ভব ভালো করার চেষ্টা করব, কিন্তু আমি মনে করি না যে বাংলাদেশে এখন পর্যন্ত এরকম অবস্থায় চলে গেছে যে আমরা একটা মানে ইন্ডিয়াতে যেরকম ইলেকশন হয় সেরকম একটা ইলেকশন আমরা আশা করব। পারবো কি না জানি না, কিন্তু আপনি আওয়ামী লীগের মতো একটা দল যাদের হাতে কোটি 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 টাকা আছে, হাজার হাজার কোটি টাকা, হাজার কোটি টাকা, মানে আমরা তো আবার ক্যালকুলেশনের ছাড়া ক্যালকুলেশও করতে পারি না। অনেক সময় চিন্তা করি যে টাকার একটা জোর আছে না, সব দেশেই আছে ইলেকশনে, সব দেশে আপনার ইলেকশনে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা যাদের হাতে আছে তাদেরকে আপনি ইলেকশনে নিয়ে আসবেন আর বলবেন যে জনগণ মত দেবে। আজকে সিইসি কে এই ধরনের একটি প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। তিনি বলেছেন যে অপেক্ষা করুন, আমরা অপেক্ষা করি, দেখবো আর কি নির্বাচনের আগে কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে। তো সিইসির এই মন্তব্যকে কিভাবে দেখছেন, মানে সিইসিও কি চিন্তা করছে যে আওয়ামী লীগকে নিয়েই যাবে? সিএসসি তো এখন সিএসসি নিজে থেকে তো ইয়ে নেবে না, সিদ্ধান্ত নেবেন না। সিএসসি এটা সরকারের অন্যান্য দলগুলি কীরকম মতামত দেয়, সরকারের কী ধরনের দৃষ্টিভঙ্গি, এটার উপর নির্ভর করে। আচ্ছা, ধরেন তর্কের খাতিরে আমি ধরেও নিলাম যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হলো। আওয়ামী লীগ যদি আমি ধরে নেই যে এই বছরের শেষে বা সামনের বছরের মাঝামাঝি তো নির্বাচনটা হচ্ছে, আওয়ামী লীগের তো নেতাকর্মী মোটামুটি খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আদৌ কি তারা মানে যাবার মতনই অবস্থায় আছে নাকি? না, তা থাকবে না কেন? আচ্ছা, থাকবে না কেন? আপনি হয়তো ওই যে যাদেরকে আমরা দেখছি মানে ফ্রন্ট সাইড অন্য কাউকে বসে ব্যাক সাইড থেকে কেউ কন্ট্রোল করবে, বেশিরভাগই তো ইন্ডিয়া চলে গেছে, তাই না? সেখান থেকে তারা আসতে পারবে না, বাধা আছে কি কোনো বলে? এবং যদি আপনার আমাদের ইলেকশনের ইলেকট্রাল লতে কি আছে, যতক্ষণ পর্যন্ত আমি প্রমাণিত না হই আমি ক্রিমিনাল, আমি ততক্ষণ পর্যন্ত ইলেকশন করতে পারবো। তো আমাকে ক্রিমিনাল প্রমাণ করতে করতে তো আপনার সংসদের টার্মই শেষ হয়ে যাবে। আর এই যে কথাটা, এটা তো আমার কাছে খুবই অবাক লেগেছে যে ছাত্রলীগকে তো ব্যান করা হলো, কিন্তু সেই সময় একজন বিএনপির একজন নেতা বলেছেন যে তাদের আদর্শ এবং ঐতিহ্য। তো আমি খুব অবাক হয়ে গেছি, কারণ আমি তো ইউনিভার্সিটিতে চাকরি করেছি বহু বছর। এই ছাত্রলীগ যে সাধারণ ছাত্রদের উপরে কী অত্যাচার করেছে আমি সাক্ষী। মানে সাধারণ ছাত্রদের কোনো জীবন ছিল না, এরকমভাবে এই ছাত্রলীগ আপনার মানে ইয়ে করেছে। আমি তো স্টুডেন্ট পলিটিক্স, ডাকসুন নির্বাচন হোক, চাকসুন নির্বাচন হোক, নিশ্চয়ই ইউনিভার্সিটিতে নিশ্চয়ই আপনার রাজনীতি থাকতে হবে, ছাত্র রাজনীতি। কারণ ছাত্র রাজনীতি না থাকলে আমরা ভবিষ্যৎ নেতা পাবো না। ওটা নেতা তৈরির একটা প্রসেস। বিদেশে আমেরিকা তো স্কুল লেভেল থেকে ইলেকশন করে। আপনার ক্লাস ক্যাপ্টেন যে হয় সেও কিন্তু ছাত্ররা ইলেক্ট করে, এবং সেখানে তাদের ক্যাম্পেইন ম্যানেজার থাকে, ইয়ে থাকে, সব থাকে, রীতিমতো একটা ইলেকশন হয়। ওটা একটা প্রসেসের থ্রুতে আপনার ভবিষ্যৎ নেতা তৈরি হয়। কিন্তু যারা আপনার পার্টির অঙ্গ সংগঠন হিসাবে থাকতে পারে, আমি বিএনপি হতে পারি, আমি আওয়ামী লীগ হতে পারি, আমি শিবির হতে পারি, কিন্তু তারা কোনো পার্টির প্রোগ্রাম ক্যাম্পাসে করতে পারবে না। তাদের প্রোগ্রাম করতে হবে প্রেস ক্লাবে।
তাদের জন্য পার্টির কোনো প্রোগ্রাম করতে হয় প্রেস ক্লাবে করবে। আওয়ামী লীগ যে অত্যাচার করেছে সাধারণ ছাত্রদের উপরে, আপনি কিছু জিজ্ঞেস করে দেখেন কিছু ইয়াং ছেলে। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি ছিল এই সময়টাতে? কারণ আপনিও সে সময় সরকারের ফ্যাসিবাদী আচরণ নিয়ে অনেক জায়গায় অনেক বক্তব্য দিয়েছেন। না, আমাকে যেরকম ধরেন আমাকে অনেকভাবে হ্যারাস করেছে মানে আমার বিরুদ্ধে অনেক লিফলেট বার করেছে ইউনিভার্সিটিতে। তারপরে আপনার কিন্তু আমার ছাত্ররা কোনো সময়, যেহেতু সেই সময় আমি রিটায়ার করছি 2009-এ, সে সময় পর্যন্ত কিন্তু ছাত্র রাজনীতি এতটা যা দেখলাম যে হেলমেট বাহিনী, হাতুড়ি ফাতুড়ি এগুলি, তখন পর্যন্ত হকি স্টিক নিয়ে মারামারি করতো ওরা ছাত্ররা। এবং আমাকে যেটা দেখেছি আমি ওই ছাত্ররা আপনার ওই অনেক সময় আমি দেখেছি ক্লাস নিচ্ছি, দেখি ছাত্ররা ক্লাসে নাই, কিন্তু আমি দেখছি ওরা মিছিল করছে। পরে যখন জিজ্ঞাসা করতাম যে তোমাকে যে ক্লাসে দেখলাম না, এই তখন তারা তাদের কাহিনী বলতো যে না গেলে পরে কী করে হবে হ্যান ত্যান। আমাকে যেটা হ্যারাস করা হয়েছে সেটা হলো যে আমার বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা করেছে, আমি স্বাধীনতা বিরোধী, আমি দালাল, আমি রাজাকার, লিফলেট ছড়ানো হয়েছে। এবং আপনার আমার ছাত্রদের মধ্যে থেকেই ফরমার ছাত্র যারা গভর্নমেন্টে ইন্টেলিজেন্সে চাকরি করত, তাদের কিছু কিছু ছেলে এমনি আমার সঙ্গে হয়তো দেখা করতে এসছে, আমাকে বলেছে ফেইল থ্রেড আর কি, আপনার বয়স হয়েছে, আপনি নাতিপুতি নিয়ে থাকেন না কেন, এখন এসব কথাবার্তা বলছেন, আপনার এত কথা বলার দরকার কি ম্যাডাম, আপনাকে ভালোবেসে বলতেছি, আপনি খুব ভালো মানুষ, এই বয়সে নাতিপুতি নিয়ে থাকবেন, এত কথা বলার কি দরকার। আমাকে যেটা করা হয়েছে সেটা হলো আমাকে মানসিক যন্ত্রণা দিয়েছে। ফিজিক্যালি আমাকে কেউ কিছু করে নাই, কিন্তু আমাকে মানসিক যন্ত্রণা দিয়েছে। কারণ কনস্ট্যান্টলি এই কথাটা তো শুনতে ইচ্ছা করে না যে আমি রাজাকার। প্রফেসর দিলওয়ার চৌধুরী, আমরা আবার একটু আগের প্রসঙ্গে চলে যেতে যাচ্ছিলাম। আপনি কিছুক্ষণ আগে বলছেন যে যত দ্রুত সম্ভব, মানে সংস্কার প্রক্রিয়াটি যতটুকু দ্রুত সম্ভব করে নির্বাচনটা না দিলে একটা অরাজকতার দিকে চলে যেতে পারে। 90 মানে 91-তে যখন গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্বহাল হলো, তার আগেও তো মানে সেটাও এক ধরনের মানে একটা অভ্যুত্থান ছিল। সে সময় অনেক সংস্কারের কথা বলা হয়েছিল, যার কিছুই পরবর্তীতে আমরা দেখতে পাইনি। এখনও সংস্কারের প্রয়োজনীয়তা আছে। সেই 90 থেকে এই 25-এ এসেও দেখলাম যে আমরা সংস্কার, মৌলিক যে সংস্কারগুলো কোথাও হলো না। এখন যদি আমি দ্রুতই নির্বাচনটা দিয়ে দেই, যেই দলই ক্ষমতায় আসুক তারা সেই সংস্কারগুলি করবে, এই ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী হচ্ছেন, বা আশাবাদী হওয়ার কোনো সুযোগ আছে নাকি আমাদের দেশের 53 বছরের রাজনৈতিক প্রেক্ষাপটকে যদি বা বাস্তবতাকে যদি আমি বিবেচনায় নিই? এটা নিয়ে তো ওই যে বেচারা একজন উপদেষ্টা রেজওয়ানা বলেছে না রেজওয়ানা হাসান বলেছে না যে 53 বছর কিছু কী করেছেন আপনারা, তার উত্তরে তো তাকে একদিন ইউটিউবে দেখলাম বিএনপির এক নেতা তুলাধনা করলো, আপনি কে রাজনীতিবিদদের কথা বলেন। রাজনীতিবিদরা তো স্বীকার করতে পারে না তারা কিছু করে নাই। 91-এ যখন এত সুন্দর একটা রূপরেখা দেওয়া হলো, বিএনপি আওয়ামী লীগ কেউই চেষ্টা করে নাই ওটাকে ইমপ্লিমেন্ট। সেই সময় এরকম কমিশন হয়েছিল, প্রস্তাব দেওয়া হয়েছিল, হ্যাঁ অনেক ভালো ভালো প্রস্তাব দেওয়া হয়েছিল, সেগুলি যদি ইমপ্লিমেন্ট করতে আজকে আমরা এই অবস্থা পড়তাম না। তো রাজনীতিবিদদের তো রাগ হলে চলবে না, তাদের তো এই দোষটা স্বীকার করে নিতে হবে। ভাই দোষ স্বীকার না করলে পরে আপনি দোষ রেকটিফাই করবেন কি করে? আপনারা করেন নাই, মানে ইচ্ছা থাকলেও করেন নাই, লেট মি পুট ইট দিস ওয়ে। তো আপনার তো দোষটা স্বীকার, রেগে গেলে তো চলবে না। উনি যেভাবে রেজওয়ানা হাসানকে ধুইলেন সেদিন, নাম বলবো না, কিন্তু আমার কথা হলো ও তো কথাটা বলেছে, রেজওয়ানা যদি কথাটা বলে থেকে ফ্রাস্ট্রেশন থেকেই বলেছে, আমরাও ফ্রাস্ট্রেশন থেকে বলতে পারি, হ্যাঁ এই রাজনীতিবিদরা। তবে আমার যেটা মনে হয় এবার, যেটা আমি সাধারণ লোকজনের সঙ্গে কথা বলে দেখেছি, যে পলিটিক্যাল পার্টি এবার ক্ষমতায় আসবে, একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, এবং আমি আশা করব যে রাজনীতিবিদ যারা ক্ষমতায় যাবেন, যে দলই ক্ষমতায় যাক, তারা এটা মনে রাখবেন হাইকমান্ড, যে মুক্তিযুদ্ধের পরে যেরকম হয়েছিল সেরকম এবারও মানুষের মনোজগতে একটা পরিবর্তন হয়ে গেছে। মনন যেটাকে বলে, আপনার স্বাধীনতা যুদ্ধের পরেই যে মানুষের মনোজগতের যে পরিবর্তনটা, যেটা ধরতে পারে নাই আওয়ামী লীগ। আওয়ামী লীগ এসে কিন্তু পুরানা রাজনীতিটাই আবার করার চেষ্টা করেছে, যার জন্য এই 75-এর ডিজাস্টারটা হলো। সেরকম এবারও আপনার মানুষের মনোজগতে পরিবর্তন হয়ে গেছে।
এই মনোজগতের পরিবর্তনটা রাজনীতিবিদ যে পার্টি ক্ষমতায় আসবে কেন তার ধারণ করতে হবে। এটা ধারণ না করলে পরে কিন্তু তারা বিপদে পড়বে। কারণ আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, বলে যে কি করবে, আবার আগের মতো করবে, আবার লোকের রাস্তায় লোক নামবে। মানে মানুষ তো বুঝে গেছে তার ক্ষমতাটা, এবং অন্যায় কি মানুষ সহ্য করবে না। আর এটা মনোযোগ মনন, এইটা আমি বিশ্বাস করি আমাদের পলিটিক্যাল পার্টি যারই ক্ষমতা আসুক, এটা একটা মনোজগতের। আর একটা জিনিস হলো যে সব দেশই আপনার বলে না, যে এমনকি ইউনাইটেড স্টেটসও বলে যে অল পলিটিশিয়ানস আর ক্রুকস, বলেই দেয়। তো আমরা বলি ক্রুকস, তো তাদেরকে নিয়ে ভোট দিয়ে আবার আনো কেন? বলেন ওরা আবার রাজনীতিটা জানে, এটা ঠিক কথা, কিন্তু তাদেরকে সবসময় চাপে রাখতে হয়। প্রথমত আপনার কনস্টিটিউশনাল সেট আপ দিয়ে এমনভাবে কনস্টিটিউশনটা বানাতে হয় যেখানে আপনার ব্যালেন্স অফ পাওয়ার থাকবে, চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে। সবচেয়ে বড় জিনিস হলো আমাদেরকে যারা রেড ডাউন করেছে 53 পর্যন্ত, সেটা হলো আমাদের সুশীল সমাজ। আমাদের সুশীল সমাজ তাদের দায়িত্ব করে নাই। আমাদের সুশীল সমাজ সেরকম বুক চিতে দাঁড়ায় নাই যে এটা অন্যায় হচ্ছে, এটা করা উচিত না। এত যে লোকের গুম হলো, আপনি কজন লোকের রাস্তায় দেখেছেন বলেন? যাদের বাবা মা গেছে, ছেলে পেলে গেছে, স্বামী গেছে, তারা গেছে, তারা গিয়ে রাস্তায়। আমি কয়েকটা ওদের মানববন্ধন ইয়েতে আমি গেছি, ওনাকে বেশিরভাগ আমি দেখেছি ওই ছেলের ছবি নিয়ে দাঁড়িয়ে আছে, স্বামীর ছবি নিয়ে দাঁড়িয়ে আছে, ছোট বাচ্চা তার বাপের ছবি নিয়ে দাঁড়িয়ে আছে। সাধারণ লোক কোথায় ছিল? সাধারণ লোককে তো আমি দেখিনি ওখানে। সাধারণ লোকে তো ফুসে ওঠা উচিত ছিল যে আজকে ওর ছেলেকে নিয়ে যাচ্ছে, কালকে আমার ছেলেকে নিয়ে যাবে। যেটাকে আমরা পলিটিক্যাল সায়েন্স বলি এনলাইটেন সেলফ ইন্টারেস্ট, মানে তোমার স্বার্থটা কিন্তু আমারও স্বার্থ। আমি এডুকেশন সিস্টেম ধ্বংস করে দেব, তাহলে তোমার ছেলেও নষ্ট হবে, আমার ছেলেও নষ্ট হবে। আমি মাদককে চোখ বন্ধ করে থাকবো, আমার ছেলেও কিন্তু পিছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়ে একদিন মাদক খাবে। সুতরাং এনলাইটেন সেলফ ইন্টারেস্টটা আমাদের সুশীল সমাজের মধ্যে ছিল না। দুইটা জিনিস ছিল না। একটা হলো একটা দেশে একটা মধ্যবিত্ত শ্রেণী থাকতে হয়, যে মধ্যবিত্ত শ্রেণীটা আপনার, যেটাকে আমরা বলি মধ্যবিত্ত, অ্যারিস্টটল যেটা বলেছেন আর কি, যে তাদের একটা নীতি নৈতিকতার জায়গা থেকে মধ্যবিত্ত শ্রেণী, যেটাকে আমরা বলি মিডল ক্লাস ভ্যালুস অথবা সেটা আমাদের দেশে ওরকম মধ্যবিত্ত শ্রেণী কিন্তু এখন পর্যন্ত হয়নি। আমাদের মধ্যবিত্ত শ্রেণীর টাকা হয়েছে, পয়সা করিতে মধ্যবিত্ত, কিন্তু মানসিকতা কিন্তু ক্লাসিক্যাল মধ্যবিত্ত তারা না। আর সুশীল সমাজ যারা, তারা হলো সুবিধাবাদী। সুবিধাবাদী, কে অ্যাম্বাসেডর হবে, কে অমুক হবে, কে আপনার প্রজেক্টের কথা। আমি যেটা শুনেছি, আপনার যে শেখ রাসেলের সম্বন্ধে প্রজেক্ট নিয়ে গেলে পরে আপনি গ্র্যান্ট পেতেন। হ্যাঁ, কিন্তু আপনি যদি বলেন যে আমি চিটাগং হিল ট্র্যাক্সের উপর একটা গ্র্যান্ট দেন আমাকে, আমি ওইখানে একটা রিসার্চ করব, সেটা নিয়ে আপনার ঘুরতে 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 শেষে হয়তো সামান্য কিছু একটা দিবে। মানে সব জায়গাতে, ইউনিভার্সিটি বলেন, গভর্নমেন্টের গ্র্যান্ট বলেন, সব জায়গায় আপনার বুদ্ধিবৃত্তির চর্চাটাকে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছিল। এবং আপনার এখানে সুশীল সমাজ কোনো মতেই তাদের দায়িত্ব এড়াতে পারে না। আর একটা জিনিস ছিল, সেটা হলো আমাদের দেশে যে বুর্জুয়া যাদেরকে বলি আমরা, সেই বুর্জুয়াটা কিন্তু ন্যাশনাল বুর্জুয়া না, ন্যাশনাল অলিগার্ক আর কি। মানে ন্যাশনাল বুর্জুয়ারা কি? আমেরিকাতে বুর্জুয়া তো নাই, ইংল্যান্ডে বুর্জুয়া নাই। বুর্জুয়া ক্লাস, বুর্জুয়াদের তো একটা ভীষণ দায়িত্ব আছে, জাতি গঠন, রাষ্ট্র গঠনের তাদের একটা বিশাল দায়িত্ব আছে। তারা আপনার নিশ্চয়ই আপনার দেশের প্রোডাক্টিভিটি বাড়াবে, টাকা পয়সা বাড়াবে, কিন্তু টাকাটা কোথায় নেবে? তার দেশেই ইনভেস্ট করবে না, নিজের দেশেই তো ইনভেস্ট করবে টাকাটা। আমাদের পাচার হচ্ছে, আমাদের পাচার হয়ে যায়। তো এরা তো ঠিক বুর্জুয়া, ওই ক্লাসিক্যাল বুর্জুয়া, ন্যাশনাল বুর্জুয়া না এরা। ইন্ডিয়াতে যেরকম ন্যাশনাল বুর্জুয়া, এই যে ইন্ডিয়াতে যে বড় বড় বিজনেসম্যান, যে টাটা কোম্পানির একটা এক্সেপশন ছিল, কিন্তু যারা আপনার প্রফিট মেকিং, আদানি বলেন, আম্বানি বলেন, এরা টাকা পাচার করে নেয় কি না? ওরা তো ইন্ডিয়াতেই টাকাতে ইনভেস্ট করে, তাই না? তো আমাদের দেশে তো এই কতগুলি কারণের জন্য আপনার খালি পলিটিশিয়ানদেরকে তো দোষ, তো পলিটিশিয়ানদেরকে তো
যে আমেরিকাতে তো বসলে পরে আমেরিকানরা বলবে কি আই পলিটিশিয়ানস আর ক্রুকস, তো আমরা ক্রুকস তো ভোট দাও কেন, বলে কি না ওরা তো পলিটিক্সটা আবার জানে, কিন্তু ইউ হ্যাভ টু কিপ দেম অলওয়েজ আন্ডার প্রেশার, আদারওয়াইজ দে উইল গো দিস ওয়ে আর দ্যাট ওয়ে। আমাদের প্রেশারটা ক্রিয়েট করতে হবে জনগণের ভিতর থেকে, এবং এই দায়িত্বটা সুশীল সমাজের। প্রফেসর দিনাজ চৌধুরী, আপনি যেটা বলছিলেন যে সুশীল সমাজের মানে তারা দায় এড়াতে পারে না, মানে তারা নিজেদের স্বার্থের কথা বিবেচনা করেছে, মধ্যবিত্ত ছিল গণনিস্পৃহত্ব, এত বড় একটা গণঅভ্যুত্থানের মধ্যে কি তাদের মনোজগতে পরিবর্তন আসবার কথার মানে রাতারাতি কি পরিবর্তন আসবে বলে আপনার মনে হয়? আমি যেটা মনোজগতে পরিবর্তন দেখেছি সেটা আমি দেখেছি আমজনতার ভিতরে যারা এই অভ্যুত্থানে ছিল। আপনি শহীদ যারা সেখানে তো মধ্যবিত্ত আছে, আমজনতা বেশি আছে, প্রান্তিক জনগোষ্ঠীর লোকই বেশি আছে। যারা মারা গেছে আমরা পুরা লিস্ট জানি না, কিন্তু আমি গেস করি এবং কিছু কিছু যারা শুনি সেটা হলো আপনার প্রান্তিক জনগোষ্ঠী, ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর কয়জনের কথা আপনি জানেন? 1000-এর উপরে লোক মারা গেছে, তার মধ্যে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর লোকই বেশি মারা গেছে। এরা আপনার যে ইয়েটা করেছে, অভ্যুত্থানটা করেছে এবং যে স্বপ্নটা দেখেছে, তাদের মনোজগতে আপনার পরিবর্তন এসেছে। মিডল ক্লাস এবং বুর্জোয়ার ভিতরে কতটা পরিবর্তন, বুর্জোয়া তো বলছে না, সুশীল সমাজ, তাদের ভিতরে কতটা পরিবর্তন, দ্যাট উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি। কিন্তু তারা যদি তাদের দায়িত্ব পালন না করে, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে যে আমরা কোন দিকে যাচ্ছি। আমরা আলোচনার প্রায় শেষে চলে আসছিলাম, খুব সংক্ষেপে কিছু ব্যাপার জানতে চাব। সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হয়েছে, যদিও এখনো পর্যন্ত কোনো রূপরেখা পাইনি, জানিয়ে মেজর যে পলিটিক্যাল পার্টিগুলি আছে তারা প্রতিবাদ জানিয়েছে। আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদকেই কোট করে বলতে চাই, তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জাতীয় নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা, এর বাইরে অন্য কিছু বলে পরিস্থিতি ঘোলাটে করে লাভ নেই। তবে ভিন্ন অবস্থান তুলে ধরছে জাতীয় নাগরিক কমিটি, তারা বলছে যে এটাই আসলে ভালো কাজ হবে। তার কারণ হচ্ছে যেহেতু এখনো স্থানীয় সরকার ব্যবস্থা অনেক জায়গায় ফাংশনাল না। আপনার এক্ষেত্রে মতামত কি? আমি রাজনৈতিক দলরা যে কথা বলেছেন আমি সেই মতের পক্ষে। আমি মনে করি আগে জাতীয় নির্বাচনটাই প্রয়োজন। হ্যাঁ, আমি মনে করি না যে স্থানীয় নির্বাচন এই মুহূর্তে এই প্রজেক্ট আন্ডারটেক করা উচিত সরকারের, কারণ জাতীয় নির্বাচন একটা কিন্তু মহাযজ্ঞ। এখন এই মহাযজ্ঞ করতে গিয়ে আপনি 2 বছর, 1 বছর, 1.5 বছর লাগাবেন। আমি যে কথাটা আর একবারও বলেছি, আবারও রিপিট করি, যে আপনি যত অনিশ্চিততার পথে দেশকে রাখবেন সংস্কার ছাড়া এবং জনগণের প্রতিনিধিত্বশীল সরকার ছাড়া, তত দেশের সংকট ঘনীভূত হবে। এবং নাম্বার 1, নাম্বার 2 হলো আপনার স্থানীয় সরকারে আপনার অনেক সংস্কারের প্রয়োজন আছে। কারণ শেখ হাসিনা তার একটা সংস্কার সংবিধানে, সেই সংস্কারে না যে নির্বাচন দেওয়াটা অমূলক হয়ে যাবে, এটা সেকেন্ড। নাম্বার 1 হলো কালক্ষেপণ করাটা আমি মনে করি না এটা দেশের জন্য বা এর জন্য সুবিধা হবে। আর দ্বিতীয়ত আপনার সংস্কার ছাড়া কেন আপনি ওখানে ইলেকশন করবেন? সংস্কার তো বলছে যে কমিশন ফেব্রুয়ারি শেষের দিকে বোধহয় দিয়ে দিবে প্রতিবেদন। না তো আপনার স্থানীয় সরকারের সংস্কারটা কি আপনার করে ফেলতে পারবে? আচ্ছা, নির্বাচনের আগে করতে পারবে। নির্বাচনের আগে। এইবার আমরা দেখলাম যে সরকার শতাধিক পণ্যের উপর ভ্যাট ট্যাক্স বাড়ালো, এবং যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তা জনজীবনে কোনো প্রভাব সৃষ্টি করবে না, কিন্তু রাজনৈতিক দলগুলোর থেকে শুরু করে যারা অর্থনীতিবিদ আছেন সবাই বলছেন যে মূল্যস্ফীতিকে আরও এক দফা উস্কে দিবে। এর আগে সরকারকে যখনই মূল্যস্ফীতি নিয়ে প্রশ্ন করা হয় তখন তারা বলে যে আমরা কি করবো, আমরা তো ওই লিগ্যাসি ধরে এসেছি। কিন্তু এটা তো সত্যি যে এই সিদ্ধান্তটা এই সরকারই নিয়েছে। এই ধরনের একটি সিদ্ধান্ত যেই সরকার একটা বিশাল ম্যান্ডেট নিয়ে এসেছিল জনমানুষের, তাকে প্রচণ্ড রকম অজনপ্রিয় করে ফেলবে নাকি? এটা অবশ্যই করবে অজনপ্রিয়, এটা তো বলাই বাহুল্য। কারণ মানুষের সবচেয়ে বড় কথা হলো যে আমার নিজের জীবনের স্বস্তি। আমি যদি আপনার নুন আনতে পান্তা ফুরায়, অলরেডি আমরা একটা ব্যক্তিগতভাবে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সবাই চাপের মুখে আছে। তার মধ্যে যদি সব জিনিসের দাম বেড়ে যায় তো সরকারের জনপ্রিয়তা অবশ্যই এফেক্টেড হবে, এবং তখন লোকে বলবে যে বাবা সংস্কারেরও দরকার নেই, তাহলে একটা ইলেকশনই করে ফেলো।
সেটাও আমি অ্যাপ্রুভ করতে পারি না, কারণ সংস্কার আমাদের করতেই হবে। সংস্কার ছাড়া নির্বাচন দিলে আমরা আবার আগের অবস্থায় চলে যাব। শেষ একটা ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছিলাম। ভারতে শেখ হাসিনা অবস্থান করছেন, তার পাসপোর্ট যদিও বাতিল করেছে বাংলাদেশ, তবে আমরা জানতে পারলাম সেখানে তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই করার নেই। আপনিও কি তাই মনে করেন নাকি? বা শেখ হাসিনাকে এই যে ফেরত চাইছে বাংলাদেশ, আদৌ কোনো সম্ভাবনা দেখেন নাকি যে তাকে ভারত ফেরত দিবে? ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা মানে অবস্থানটা হলো এত আপনার ডিফারেন্সটা এত বেশি, উঁচু নিচু, মানে এত শক্তিশালী আর এত দুর্বল, যে আমরা এখানে কতদূর কি করতে পারবো হাসিনাকে ফেরত আনার ব্যাপারে। আর একটা জিনিস হলো এই যে আপনার ওই যে এক্সট্রাডিশন ট্রিটি যেটা করা হয় আর কি, ওখানে একটা ক্লজ আছে যে কারণে আপনার শেখ হাসিনা নূর চৌধুরীকে কিন্তু ফেরত আনতে পারে নাই কানাডা থেকে। কানাডা তো এক্সট্রাডিশন ট্রিটি ছিল আমাদের, কিন্তু কানাডার হাইকোর্ট কিন্তু রায় দিয়েছিল যে না, তাকে ফেরত দেওয়া যাবে না। কেন যাবে না? যাবে না যে সে ওই দেশে ফিরলে সেখানে জাস্টিস পাবে না, সুতরাং সে ওখানে ফেরত দেবো না আমরা। তো কাজেই শেখ হাসিনা এখানে ফেরত আসলে আমরা মনে করছি যে, আমরা তো অবশ্যই মনে করি যে তাকে বিচার করতে হবে, এত লোক মেরেছে, এত অন্যায় করেছে। ভারত মনে করবে যে না, সে গেলে পরে তোমরা ঠিকমতো বিচার করবে না, কারণ তোমরা বায়াসড। এই জিনিসটা তারা অবশ্যই দেখাবে, এই একটা কারণ। দ্বিতীয় হলো ভারত হলো শক্তিশালী, আর আমরা হলাম তার কাছে অত্যন্ত একটা দুর্বল। তো সুতরাং আমাদের মানে ফরেন মিনিস্টার, মানে উপদেষ্টা, ওনার এই কথা বলা ছাড়া অসহায়ত্ব ছাড়া উনি আর কি বলতে পারেন। প্রফেসর দিলারা চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করি। থ্যাংক ইউ। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।